হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে পড়ব স্বাদেশিকতা। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি মিলিয়ে পড়ো, এর কোনো প্রশ্ন উত্তর নেই। তোমরা যদি চাও তো কমেন্ট করবে, আমি এর প্রশ্ন উত্তর বানিয়ে দেবো। শর্ট কোয়েশ্চেন আমি কিছু বানিয়ে দেবো এবং তার সঙ্গে তাদের উত্তরও লিখে দেবো। পড়া শুরু করছি। জাতিদাতার উদ্যোগে, জাতিদাদা মানে কি? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আর এখানে আর একজন আছেন যার নাম রাজনারায়ণ বসু, ঠিক আছে? উদ্যোগে আমাদের একটি সভা হয়েছিল। বৃদ্ধ রাজনারায়ণ বাবু, যার নাম রাজনারায়ণ বসু, ছিলেন তাহার সভাপতি। ইহা সাদাসিকতা সাদেশিকের সভা। কলিকাতার এক গলির মধ্যে এক পোড়ো বাড়িতে সেই সভা বসিত। সেই সভার সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত ছিল। বস্তুত তাহার মধ্যে ওই গোপনীয়তাটাই একমাত্র ভয়ঙ্কর ছিল। আমাদের ব্যবহারে রাজার বা প্রজার ভয়ের বিষয় কিছুই ছিল না। আমরা মধ্যাহ্নে, মধ্যাহ্নে মানে দুপুরবেলা, ঠিক আছে? তাহলে একটি পোড়ো বাড়িতে তাদের সভা বসতো, কিন্তু সেখানে আহ, গোপনীয়তা একটা ছিল। তার স্বদেশিকতা, তখন ইংরেজদের আম, বিরুদ্ধে তারা সভা করতেন, তাই লুকিয়ে লুকিয়ে করতে হতো, ঠিক আছে? সেই গোপনীয়তা তাদের কাছে ভয়ঙ্কর ছিল। তাহলে তাদের ব্যবহারে রাজার বা প্রজার কারো ভয়ের কিছু ছিল না। মধ্যাহ্নে মানে দুপুরবেলায় আমরা মধ্যাহ্নে কোথায় কি করিতে যাইতেছি তাহা আমাদের আত্মীয়রাও জানিতেন না। দ্বার আমাদের রুদ্ধ, ঘর আমাদের অন্ধকার, দীক্ষা আমাদের ঋকমন্ত্রে, আমরা ঋকমন্ত্রে, কথা আমাদের চুপি চুপি। ইহাতে সকলের রোমহর্ষণ হইত। আর বেশি কিছু প্রয়োজন ছিল না। আমার মতো অর্বাচীনও এই সভার সভ্য ছিল। সেই সভার আমরা এমন একটি ক্ষেপামির তপ্ত হওয়ার মধ্যে ছিলাম যে অহরহ উৎসাহে যেন আমরা উড়িয়া চলিতাম। লজ্জা, ভয়, সংকোচ আমাদের কিছুই ছিল না। এই সভায় আমাদের প্রধান কাজ উত্তেজনার আগুন পোহানো, ঠিক আছে? তাহলে তারা ফিসফিসিয়ে কথা বলতেন, আর দুপুরবেলা কোথায় যেতেন কেউ জানতো না, রুদ্ধ ঘরের মধ্যে একদম চুপি চুপি কথা বলতেন, ঠিক আছে? এইভাবে তাদের সভা হতো। বীরত্ব জিনিসটা কোথাও বা সুবিধাকর, কোথাও বা অসুবিধাকর হইতেও পারে, কিন্তু ওটার প্রতি মানুষের একটা গভীর শ্রদ্ধা আছে। সেই শ্রদ্ধাকে জাগাইয়া রাখিবার জন্য সকল দেশের সাহিত্যের প্রচুর আয়োজন দেখিতে পাই। কাজেই যে অবস্থাতেই মানুষ থাক না, মনের মধ্যে ইহার ধাক্কা না লাগিয়া তো নিষ্কৃতি নাই। আমরা সভা করিয়া, কল্পনা করিয়া, বাক্যালাপ করিয়া, গান গাহিয়া সেই ধাক্কাটা সামলাইবার চেষ্টা করিয়াছি। মানুষের যাহা প্রকৃতিগত এবং মানুষের কাছে যাহা চিরদিন আদরণীয়, তাহার সকল প্রকার রাস্তা মারিয়া, তাহার সকল প্রকার ছিদ্র বন্ধ করিয়া দিলে একটা যে বিষম বিকারের সৃষ্টি করা হয়, সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকিতে পারে না। একটা বৃহৎ রাজ্য ব্যবস্থার মধ্যে কেবল কেরানিগিরির রাস্তা খোলা রাখিলে মানবচিত্রে বিচিত্র শক্তি তাহার স্বাভাবিক স্বাস্থ্যকর চালনার ক্ষেত্র দেওয়া হয় না, ঠিক আছে? তাহলে এখানে লেখক কি বলছেন? তারা কি করতেন? সভা করতেন কল্পনা করে, বাক্যালাপ করে, মানে একে অপরের সঙ্গে কথা বলে, গান করে, আর সেই ধাক্কাটা সামলানোর চেষ্টা করতেন। কিসের ধাক্কা? মানুষের কাজের যে অবস্থান, মানুষ কাজের যে অবস্থাতে মানুষ থাকে, সেই অবস্থার মনের মধ্যে তার ধাক্কাটা সামলানোর জন্য তারা বাক্যালাপ করতেন, গান করতেন, ঠিক আছে? মানুষের যাহা প্রকৃতিগত ও মানুষের কাছে যাহা চিরদিন আদরণীয়, তাহা সকল প্রকার রাস্তা মারিয়া, সকল প্রকার মানুষের কাছে, মানুষের যা প্রকৃতিগত মানে মানুষের স্বাধীনতা, তার প্রকৃতিগতা, ঠিক আছে? মানুষের সমস্ত কাজ সে নিজের পছন্দ মতো করবে, এটিই হচ্ছে তার স্বাধীনতা, এটিই হচ্ছে মানুষের প্রকৃতি। তাহলে এটি মানুষের চিরদিন আদরণীয়। যে কোনো মানুষ নিজের সুবিধা মতো, নিজের মনের মতো করে সমস্ত কিছু করবে, সেটাই তো তার কাছে আদরণীয় জিনিস। তাহলে তার সব দিক থেকে রাস্তা বন্ধ করে, সকল প্রকার ছিদ্র বন্ধ করে একটা বিষম বিকারের সৃষ্টি করা হয়, সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকিতে পারে না। তাহলে যখন কি করে মানুষের সমস্ত দিক থেকে কোনো মানুষের নিজের পছন্দ মতো কোনো কাজ করতে দেওয়া হয় না, সেই তখন মানুষ কি করে? আর
চুপচাপ বসে থাকতে পারে না। একটা বৃহৎ রাজ্য ব্যবস্থার মধ্যে কেবল কেরানিগিরি মানে নিচু স্তরের কাজ। একটা অনেক বড়, ভারতবর্ষ অনেক বড় দেশ। সেই দেশের মধ্যে শুধু কেরানিগিরির রাস্তাটা খোলা রাখলে মানব চিত্রে বিচিত্র শক্তিকে তার স্বাভাবিক স্বাস্থ্যকর চালনার ক্ষেত্র দেওয়া হয় না। শুধু নিচু লেভেলের কাজ ভারতবাসীরা করবে, তাহলে সেটা হচ্ছে সমস্ত মানুষকে মানে কোনো একটা শক্তিকে, কোনো একটা দেশকে চালানোর ক্ষেত্রে সেটা স্বাস্থ্যকর মানে স্বাস্থ্যকর পথ নয়, সেটা সব থেকে ভালো পথ নয়। রাজ্যের মধ্যে বীর ধর্মেরও পথ রাখা যায়, নইলে মানব ধর্মকে পীড়া দেওয়া হয়। তাহলে রাজ্যের মধ্যে বীর ধর্মেরও একটা রাস্তা রাখা যায়। তাহার অভাবে কেবল গুপ্ত উত্তেজনার অন্তঃশীলা হইয়া বহিতে থাকে। সেখানে তাহার গতি অত্যন্ত অদ্ভুত ও পরিণাম অভাবনীয়। তাহলে মানুষকে যদি তার নিজের মতো কাজ করতে না দেওয়া হয়, সে যদি গোপনে গোপনে মানে তার মনের মধ্যে কোনো কিছু একটা থাকে, সেটা কিন্তু যখন প্রকাশিত হয় তখন সেটা কি হয়, তার পরিণাম হয় অভাবনীয়, যেটা মানুষ কোনোদিন ভাবতে পারে না। আমার বিশ্বাস সেকালে যদি গভর্নমেন্টের সন্দিগ্ধতা অত্যন্ত ভীষণ হইয়া উঠিত, তবে তখন আমাদের সেই সভার বালকেরা যে বীরত্বের প্রহসন মাত্র অভিনয় করিতেছিল, তাহার কঠোর ট্র্যাজেডিতে পরিণত হইতে পারিত। তাহলে সে তখনকার সরকার যদি সন্দিগ্ধ, গভর্নমেন্ট মানে সরকার, তাদের সবার প্রতি যে সন্দিগ্ধ হতো, তাহলেই কঠোর একটা ট্র্যাজেডিতে পরিণত হতো। তারা যে একটা প্রহসন করছিলেন, যে মানে কথাবার্তা বলছিলেন, একটি সভা করছিলেন, এটি যদি ইংরেজ সরকার জানতে পারতো, তাহলে একটা ভীষণ ট্র্যাজেডি, ট্র্যাজেডি মানে একটা করুণ পরিস্থিতি, করুণ সমাপ্তি, ঠিক আছে, হতে পারতো। অভিনয় সাঙ্গ হইয়া গিয়াছে। ফোর্ট উইলিয়ামের একটি ইষ্টকও খসে নাই, এবং সেই পূর্বস্মৃতির আলোচনা করিয়া আজ আমরা হাসিতেছি। ফোর্ট উইলিয়ামের একটা ইটও খসেনি, কিন্তু সেই আগেকার দিনের কথা ভেবে তিনি কি করছেন, এখনো হাসছেন। ভারতবর্ষের একটা সার্বজনীন মানে তাদের এই সব ফোর্ট উইলিয়ামের একটা ইটও খসেনি মানে তাদের এই যে সভার করেছেন তারা, এতে ইংরেজ সরকার তখনও যায়নি। এটা স্বাধীনতার আগের লেখা হয়তো। ভারতবর্ষের একটা সার্বজনীন পরিচ্ছদ কি হইতে পারে। এই সভায় জাতিদাদা তাহার নানা প্রকার নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন। ভারতবর্ষের সার্বজনীন পরিচ্ছদ মানে ভারতবর্ষ দেশটা কিভাবে চলতে পারে, সেইটি বলতে জাতিদাদা মানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বলতে আরম্ভ করেছিলেন। ধুতিটা কর্মক্ষেত্রের উপযোগী নহে, অথচ পায়জামাটা বিজাতীয়, ঠিক আছে, কাজের জন্য ধুতিটা উপযুক্ত নয়। এই জন্যই তিনি এমন আপোষ করিবার চেষ্টা করিলেন, যেটাতে ধুতিও ক্ষুণ্ণ হইল, পায়জামাও প্রসন্ন হইল। তাহলে ধুতি এর জন্য উপযুক্ত নয়, আর পায়জামা হচ্ছে বিজাতীয়। তাহলে তিনি এমন একটা আপোষ করেছিলেন যাতে ধুতিও ক্ষুণ্ণ হলো না, পায়জামাও প্রসন্ন হলো না। তাহলে অর্থাৎ তিনি পায়জামার উপর একখণ্ড কাপড় পাট করিয়া একটা স্বতন্ত্র কৃত্রিম মালকোঁচা জুড়িয়া দিলেন, ঠিক আছে, তিনি পায়জামার উপরে মানে একটা ধুতির মতো পড়েছিলেন। সোলার টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে মিশাল করিয়া এমন একটা পদার্থ তৈরি হইল, যেটাকে অত্যন্ত উৎসাহী লোকের শিরভূষণ বলিয়াও গণ্য করিতে পারে না, ঠিক আছে। সোলার টুপির উপর পাগড়ি মিশিয়ে একটা মানে পদার্থ তৈরি করেছিলেন। এইরূপ সর্বজনীন পোশাকের নমুনা সর্বজনে গ্রহণ করিবার পূর্বেই একলা নিজে ব্যবহার করিতে পারা যে সে লোকের সাধ্য নহে, ঠিক আছে, মানে যে কোনো যা কিছু একটা পরে নিয়েছেন, মানে অত লোকের কাছে, এরকম আর কি। জাতিদাদা অম্লান বদনে এই কাপড় পরিয়া মধ্যাহ্নের প্রখর আলোকে গাড়িতে গিয়া উঠিতেন। আত্মীয় এবং বান্ধব, দাড়ি ও সারথি সকলেই অবাক হইয়া তাকাইত, তিনি ভ্রুক্ষেপ মাত্র করিতেন না। তাহলে তিনি এইরকম একটা বেশে গাড়িতে গিয়ে উঠতেন, সবাই তার দিকে তাকাতো, কিন্তু তিনি ভ্রুক্ষেপ করতেন না। দেশের জন্য অকাতরে প্রাণ দিতে পারে এমন বীর পুরুষ অনেক থাকিতে পারে, কিন্তু দেশের মঙ্গলের জন্য সর্বজনীন পোশাক পরিয়া গাড়ি করিয়া কলিকাতার রাস্তা দিয়া যাইতে পারে এমন লোক নিশ্চয় বিরল, ঠিক আছে। দেশের জন্য প্রাণ দিতে পারে, তাহলে এমন লোক নিশ্চয় আছে, কিন্তু দেশের জন্য এইরকম একটা পোশাক পরে কলকাতার রাস্তা দিয়ে গাড়িতে করে যেতে পারে এরকম লোক বিরল আছে, মানে নেই বললেই চলে।
ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল। এটা নির্বাচিত অংশ ছিল। আরও আছে মানে একটি গল্পের একটা ছোট অংশ ছিল। এর মধ্যে যদি কিছু বুঝতে না পারো বা কিছু প্রশ্ন উত্তর তোমাদের দরকার, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে অন্য একটি ভিডিও বানিয়ে সেটিতে বলে দেব। এরপরে আছে গড়াই নদীর তীরে, লিখেছেন জসিমউদ্দিন। গড়াই নদীর তীরে আমরা পরের দিন পড়ব। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।